My dear brothers and sisters, welcome to Science Dada. ক্লাস 11-এর দ্বিতীয় সেমিস্টারের ফিজিক্সের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। এর আগের সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারে যারা যারা আমার ফিজিক্সের মডেল কোশ্চেন সেটগুলো ফলো করেছিল তারা কিন্তু প্রচুর কিন্তু কমন পেয়েছে এবং অনেক কিন্তু ভালো একটা স্কোর করেছো, ভালো রেজাল্টও কিন্তু হয়েছে। এই সেমিস্টারে আমি ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নপত্র নিয়ে অনেকগুলো মডেল কোশ্চেন সেট বানিয়েছি, সবগুলো কিন্তু আমরা সলভ করব এবং তার পাশাপাশি বলি প্রত্যেকটা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে চ্যাপ্টার ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার পাশাপাশি উত্তর কিন্তু সুন্দর করে বুঝিয়ে এবং অ্যানালাইসিস করে দেওয়া আছে। দেখো প্লেলিস্টে যাও, প্রত্যেকটা চ্যাপ্টারের ডিটেলস প্রশ্ন উত্তর পাবে, সেগুলো সলভ করো। তাহলে আজকে আমরা শুরু করছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ফিজিক্সের মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট নাম্বার 1। এরপরে আরও অনেকগুলো মডেল কোশ্চেন সেট আসবে। চলো দেখো, দ্বিতীয় সেমিস্টারে ফিজিক্সের নাম্বার থাকবে 35। এবার দেখো তোমাদের প্রথমত সেকশন এতে 2 নম্বরের প্রশ্ন হবে 5টা। প্রথম প্রশ্ন চলো পড়ি। কক্ষপথে প্রদক্ষিণরত কোনো গ্রহের মোট শক্তির রাশিমালা নির্ণয় করো। কক্ষপথ বলতে কি, ধরো যে কোনো একটা গ্রহ যদি আমরা চিন্তা করি, দেখো একটা কক্ষপথ কিন্তু হয় তার 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 নাভি যে একটা পয়েন্ট, আমি যদি সূর্য এটা অবস্থান করি তাহলে এর 4 সাইড দিয়ে কিন্তু যে কোনো একটা গ্রহ কিন্তু প্রদক্ষিণ করছে, তাই কি না? এবার সূর্যের ক্ষেত্রে দেখবা যে এরকম হয়। আমরা ক্লাস 8-9-এ পড়েছিলাম, কী পড়েছিলাম বলো তো? অপসরণ অবস্থান, অনুসরণ অবস্থান, তাই না? উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু আবর্তন করে, তাই না? তো বলছি যে কোনো একটা অবস্থানে তো কক্ষপথে যখন প্রদক্ষিণ করছে কোনো একটা গ্রহ, তো কী করছে, যে কোনো একটা অবস্থানে কী হয়, তার মোট যে স্থিতিশক্তি এবং গতিশক্তি যেটা রয়েছে তাদের কী হবে, তাদের রাশিমালা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। বুঝতে পারলে? তো এই হলো আমাদের প্রশ্ন। চলো আমরা উত্তর পড়ি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা। কক্ষপথে প্রদক্ষিণরত কোনো গ্রহের মোট শক্তি হলো গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল। ঠিক আছে, তার মানে কোনো একটা গ্রহের পার্টিকুলার যদি বলি যে শক্তি, সেটার পরিমাণ কি, তাহলে বলতে পারছি তার মোট যে গতিশক্তি এবং স্থিতিশক্তির যে যোগফল সেটাই কিন্তু সেই কক্ষপথে অবস্থিত ওই জায়গার মোট শক্তি। কনসেপ্ট ক্লিয়ার? এবার গতিশক্তি মানে কি, দেখো গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, যাকে আমরা হাফ অফ এমভি স্কয়ার দ্বারা ডিনোট করি। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যদি মহাকাশের সাথে যদি তুলনা করি তাহলে কিন্তু আমাদের GMM/2r আসবে। এবার জি বলতে গ্র্যাভিটি বলি, আর এম বলতে হয়তো সেই গ্রহর বলতে পারি, এবং পার্টিকুলারলি আমরা তার সাপেক্ষে আরও একটা পদার্থ চিন্তা করতে পারি যেটা ছোটো হাতের এম দ্বারা আমরা রিপ্লেস করতে পারি। তাহলে আমাদের দেখো গতিশক্তিটা কী আছে, দেখো GMM/2r আসছে, তাই না? আর স্থিতিশক্তি বলতে কি, দেখো স্থিতিশক্তি বলতে আমরা বোঝাই ইংলিশে পোটেনশিয়াল এনার্জি, যেটাকে -GMM/r দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মোট শক্তি বলতে এই দুটোকে আমাদের কিন্তু যোগ করে দিতে হবে। কোন দুটো? দেখো এই পার্টটা এবং এই যে দুটো পার্ট রয়েছে এই দুটো পার্টকে যোগ করে দিতে হবে। তো যোগ করলে আমাদেরকে আসবে দেখো -GMM/2r আসছে। এখানে এম হলো গ্রহের ভর, আমি যে বললাম একটু আগে গ্রহের ভর, আর বড় হাতের এম যেটা হচ্ছে সেটা হচ্ছে কেন্দ্রীয় বস্তুর ভর। তো একটা বড় একটা পদার্থের ভর হতে পারে। কেন্দ্রীয় বস্তুতে কেন্দ্রীয়তে কে রয়েছে, যদি সূর্য থাকে তাহলে সূর্যের ভর, আর গ্রহ থাকলে ছোটো হাতের গ্রহ থাকলে দেখো ছোটো হাতের এম দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং আর হলো কক্ষপথের ব্যাসার্ধ। তার মানে কি বলা হচ্ছে যে এখানে যদি সূর্য অবস্থান করে তাহলে এই দিক দিয়ে যদি কোনো একটা গ্রহ ঘোরে তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটাই কিন্তু বলবো আমরা আর। কনসেপ্ট ক্লিয়ার? এই যেটাই বলবো আর, এটাকে দিলাম ক্যাপিটাল এম আর এটাকে দিলাম স্মল এম। একদম ডিটেলস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। এটাই কিন্তু আমাদের উত্তর হলো। চলে আসছে দেখো নেক্সট, অথবা দিয়ে অভিকর্ষীয় ত্বরণ ও মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। ধরা যাক পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ হলো আর, পৃথিবীর পৃষ্ঠে এম ভরের, মানে পৃথিবীর উপরে একটা পদার্থ রয়েছে যার ভর হচ্ছে ছোটো হাতের এম ভরের একটি বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলবো যে সে আকর্ষণ বল F = GMM/r², জি ক্যাপিটাল এম স্মল এম /r²। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এই বল বস্তুর মধ্যে অভিকর্ষিত ত্বরণ জি সৃষ্টি করে, এটা তো আমরা জানি। তো জি তো সৃষ্টি করবে বলতে গ্র্যাভিটি বলতে ত্বরণ তো সৃষ্টি করবে। তো সেই ত্বরণের সংজ্ঞা অনুসারে বলতে পারি যে বল কি হয়, বল = বলবো যে ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ ভর বলতে এম, জি বলতে তার ত্বরণ অর্থাৎ মাস ইন্টু গ্র্যাভিটি অর্থাৎ mg হচ্ছে। সুতরাং এই দুটো পার্টকে ইকুয়াল করে দাও। কোন দুটো পার্টকে ইকুয়াল করার কথা বলছি, লক্ষ্য করো এই যে পার্টটা রয়েছে আর এই যে পার্টটা রয়েছে, বাস এই দুটো পার্টকে আমরা এখানে ইকুয়াল করে দিলাম, বাস গল্প শেষ। এখান থেকে দেখো সিম্পলি ক্যালকুলেশন করে আমরা জি এর একটা মান বের করবো। দেখো জি এর মান বের করলে আমাদের কি আছে, দেখো জি এর মান বের করলে আমাদের লক্ষ্য করো কি আছে, GM/r²। দেখো জি = GM/r²। জি বলতে কিন্তু ইউনিভার্সাল গ্র্যাভিটি, তাই না? একটা আমরা বলতে পারি যে কনস্ট্যান্ট মহাকর্ষীয় ধ্রুবক যেটাকে বলা হয়। এটি অভিকর্ষিত ত্বরণ জি এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মধ্যে সম্পর্ক। যদি এই প্রশ্ন আসে একদম দুর্ধর্ষ লেভেলের লিখে দিয়ে আসবে, একদম ফুল দুর্ধর্ষ লেভেলের অ্যানালাইসিস হবে। দেখো 2 নম্বর হুকের সূত্রটি বিবৃত করো, ব্যাখ্যা করো। হুকের সূত্রতে কি বলে, স্থিতিস্থাপক সীমার মধ্যে কি হয়, কোনো বস্তুর পীড়ন তার বিকৃতির সমানুপাতিক। তাহলে আমাদের দুটো পার্ট মনে রাখতে হবে, কি পীড়ন বিকৃতির সমানুপাতিক। পীড়ন বিকৃতির সমানুপাতিক কখন বলছে, যখন স্থিতিস্থাপক সীমা থাকবে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে কি বলবো,
যে কোনো একটা বস্তুর পার্টিকুলারলি কী হবে, তার পীড়নটা হচ্ছে কি বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ পীড়ন বেরিজেস বিকৃতি, অর্থাৎ পীড়ন ইকোয়ালস টু আমরা দেখো এই কী বলবো যে এই যে দেখো এখানে একটা অনুপাতিক চিহ্ন রয়েছে, অর্থাৎ বেরিজের চিহ্নটাকে উঠিয়ে দিলে একটা কনস্ট্যান্ট কে আসবে। তো আমরা বলবো পি ইকোয়ালস টু বলবো যে পীড়ন ইকোয়ালস টু বলবো যে কে ইন্টু বিকৃতি, যেখানে কে একটি ধ্রুবক যা ইসি হিসাবে গুণাঙ্ক নামে পরিচিত, কে বা কাপ্পা তুমি বলতে পারো। নেক্সট দেখো 3 নম্বর সমস্ত রুদ্ধতাপ প্রক্রিয়া বলতে কি বোঝায়। সমস্ত প্রক্রিয়া বলতে কি আইসোথার্মাল প্রসেস। সমস্ত প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে, ঠিক, অর্থাৎ সিস্টেমের তাপমাত্রা পরিবর্তনের হার শূন্য থাকে, অর্থাৎ সমস্ত প্রক্রিয়াতে কি হচ্ছে সিস্টেমের তাপমাত্রা স্থির থাকছে, যে কোনো সিস্টেমের কি হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের হারও কিন্তু শূন্য, অর্থাৎ কোনো চেঞ্জ হচ্ছে না। সমস্ত প্রক্রিয়া সাধারণত ধীর গতিতে সম্পন্ন হয় যাতে সিস্টেমের তাপমাত্রার পরিবর্তনের সুযোগ পায়। ভালো করে লক্ষ্য করে দেখো পরিবর্তনের হার শূন্য হচ্ছে, ভালো করে খেয়াল করো, পরিবর্তন অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনের হার শূন্য হচ্ছে, আর এটা এত স্লো প্রসেস যে কারণে কি হচ্ছে সিস্টেমের যে তাপমাত্রা সেটা পরিবর্তনের সুযোগ হালকা হালকা আমরা বলতে পারি পায়। উদাহরণ হিসেবে বরফের গলন বলতে পারি, জলের বাষ্পীভবন ইত্যাদি হতে পারে। রুদ্ধতাপ বা অ্যাডিয়াবেটিক প্রসেস কাকে বলা হচ্ছে, দেখো রুদ্ধতাপ প্রক্রিয়ায় সিস্টেমের মধ্যে তাপের আদান প্রদান ঘটে না, অর্থাৎ সিস্টেমের তাপমাত্রার পরিবর্তন ঘটে কিন্তু তাপের আদান প্রদান শূন্য থাকে, অর্থাৎ কোনো চেঞ্জ হচ্ছে না। উদাহরণ হিসেবে যেরকম গ্যাস সিলিন্ডারের গ্যাসের সংকোচন, হয়তো প্রচণ্ড প্রেশারে কী হয়, গ্যাস সিলিন্ডারের গ্যাসগুলো প্রেশারে কী হয় একদম তরল আকার হয়ে যায়, ডিজেল ইঞ্জিনের জ্বালানির দহন ইত্যাদি হতে পারে। নেক্সট 4 নম্বর পয়সন অনুপাত কাকে বলে। পয়সন অনুপাতের সর্বনিম্ন সর্বোচ্চ মান কত। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই পরীক্ষার জন্য। পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে কিন্তু আমরা পয়সন অনুপাত বলি। পয়সন অনুপাতের সর্বনিম্ন সব থেকে ছোটো মান হচ্ছে -1 ধরা হয়, আর সবথেকে ম্যাক্সিমাম বড় মান ধরা হয় 0.5। কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট 5 নম্বর সরল গতিসম্পন্ন একটি কণার স্থিতি শক্তি, গতিশক্তি এবং মোট শক্তির রাশিমালা নির্ণয় করো। দেখো এই চ্যানেলে যদি নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। এর আগের সেমিস্টারে কিন্তু প্রচুর আমি পরিশ্রম করেছি আর তোমরা কমনও পেয়েছো। আমি চাইবো তোমাদের যেন আরও বেশি কমন আসে, তাই অবশ্যই আমাকে সাপোর্টের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, ভিডিওতে ভিউয়ের ঝড় তুলে নিয়ে এনে দাও, কারণ আমার থিঙ্কিং তোমার সব থেকে বেটার রেজাল্ট হোক, তাই অবশ্যই তুমি আমাকে সাপোর্ট করো, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো এই ক্ষেত্রে আমরা বলবো দেখো স্থিতি শক্তি ইউ কস্টিক হয়, হাফ অফ কে এক্স স্কোয়ার হয়, এটাকে আমরা দেখো এখানে আমরা এম ওমেগা দ্বারা কিন্তু রিপ্লেস করবো, তাই না, অর্থাৎ এই যে কেটা সেটা এম ওমেগা দ্বারা রিপ্লেস করলে কী হবে, হাফ অফ এম ওমেগা স্কোয়ার কে এক্স স্কোয়ার, হাফ অফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তো গতিশক্তি যেটা কাইনেটিক এনার্জি সেটা কী হয়, হাফ অফ এম ভি স্কোয়ার হয়। তো সেখানে কিছুই না, জাস্ট এটা রিপ্লেস করে দেওয়ার কিছু না। দেখো রিপ্লেস করে দেখো এই যে পার্টগুলো আছে রিপ্লেস করলে আমাদের কি আসছে, হাফ অফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল্টা, এটা কিন্তু আমাদের সূত্রতে ছিল, তাই না। তাহলে মোট শক্তি কী হচ্ছে এখানে, হাফ অফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। চলে আসছি দেখো নেক্সট প্রশ্নে, অথবাতে আছে চলতরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ বেগ এবং কণার বেগের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এর উপর বেস করে কিন্তু নিটে প্রশ্ন আসে, অঙ্ক সলভ করতে লাগে। দেখো চলতরঙ্গের সমীকরণ ওয়াই কস্ট বলবো এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, কণার বেগ ভি ওয়াই কস্ট বলবো ডি ওয়াই ডিটি ডেল ওয়াই ডেল টি ইকস্ট বলবো এ ওমেগা কস ওমেগা টি মাইনাস কে এক্স। এবার কথা হচ্ছে এটা কেন আসে, দেখো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ফার্স্ট ওটা ডিফারেন্সিয়েট, তাহলে কী হবে, সাইনটা কনভার্ট হয়ে কী হবে, কস হয়ে যাবে, ঠিক। একই রকম দেখো এই যে ওমেগা টি, এখানে টি রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কী হবে, দেখো ওমেগাটা বেরিয়ে যাবে আর টিটার জন্য 1 হবে, তার মানে একটা ওমেগা এখানে এসে রিপ্লেস হয়ে গেল, আর কসটা কী হলো, দেখো এই দেখো সাইনটা হয়ে গেলো কস, বাস এটাই কিন্তু সিম্পলি একটা ইন্টিগ্রেশন ছিল। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তরঙ্গের বেগ দেখো আমরা কী পাচ্ছি, ভি কস টু পাচ্ছি, দেখো ওমেগা বাই পাচ্ছি কে পাচ্ছি, একই রকম। সুতরাং আমরা বলতে পারি ভি ওয়াই কস টু ভি কে এ কস ওমেগা টি মাইনাস কে এক্স, বাস হয়ে গেল। নেক্সট সেকশন বিতে দেখো 3 নম্বরের প্রশ্ন, 3 × 5 = 15 নম্বর রয়েছে। গ্রহদের গতি সংক্রান্ত কেপলারের সূত্রগুলি লেখো। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বলছে প্রথম সূত্র কক্ষপথের সূত্র, প্রতিটি গ্রহ সূর্যকে একটি প্রকাশে রেখে উপবৃত্তাকার পথে ঘোরে। তার মানে কি, তার মানে ধরো এই যদি সূর্য অবস্থান করে তাহলে সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ কী করছে, এইভাবে উপবৃত্তাকার কক্ষপথে কিন্তু ঘুরছে। এটা প্রথম সূত্র হয়ে গেল। দ্বিতীয় সূত্রতে বলছে ক্ষেত্রফলের সূত্র, সূর্য কি বলছে, গ্রহ এবং সূর্যের সংযোগকারী ব্যাসার্ধ রেখা সমান সময়ের কি বলছে যে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে কি হচ্ছে, গ্রহ, যে কোনো একটা গ্রহ তুমি চিন্তা করো, এখানে একটা গ্রহ রয়েছে, তো যে কোনো একটা গ্রহ এবং সূর্যের সংযোজক যে সরলরেখা, সূর্যের সাথে সংযোগকারী ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ আমরা ধরে নেই, ব্যাসার্ধ রেখা সমান সময় মানে ইকুয়াল টাইমে কী করছে, ইকুয়াল একটা এরিয়া কিন্তু অতিক্রম করছে, অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সমান একটা ক্ষেত্রফল অতিক্রম করবে। বাস তৃতীয় সূত্র যেটা পর্যায়কালের সূত্র বলে, এই সূত্রটাতে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেপারেটও আসে, অনেক সময় দেয়, তৃতীয় সূত্রটা লেখো। আর
এই সূত্রগুলো তোমাকে গ্র্যাজুয়েশনে ফিজিক্সে গিয়েও পড়তে লাগবে, ম্যাথমেটিক্সেও কিন্তু পড়তে লাগবে। দেখো তৃতীয় সূত্র ম্যাথমেটিক্স বলতে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে কিন্তু পড়তে লাগবে। তৃতীয় সূত্রতে দেখো বলছে পর্যায়কালের সূত্র। প্রতিটি গ্রহের পর্যায়কাল বলতে টাইমিংটা বলছে টাইমিংটা, অর্থাৎ প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য থেকে তার গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক হয়। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা দেখো নেক্সট বলছে অথবা দিয়ে দেখা হচ্ছে পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য। কেন পৃথিবীর কেন্দ্রে ওজন শূন্য হওয়ার অনেকগুলো কারণ আমরা ব্যাখ্যা করতে পারি। ওজন হলো কোনো বস্তুর উপর অভিকর্ষজ বলের প্রভাব, এটা ঠিক। ওজন মানে কি, গ্র্যাভিটি আছে দেখে তো তুমি ওজন পাচ্ছ। পদার্থের ভর স্থির অর্থাৎ এমটা স্থির, কিন্তু তার ওয়েটটা যদি বলি ওয়েটটা কিন্তু স্থির না। যেখানে ওজন, যেখানে গ্র্যাভিটি থাকবে সেখানে ওজন থাকবে, যেখানে গ্র্যাভিটি জিরো তো সেখানে কি হবে, তার ভরটাও শূন্য হবে। বাস অ্যান্সার শেষ। লিখবো এটি বস্তুর ভর এবং অভিকৃত ত্বরণের গুণফলের হয়, তাই না? অর্থাৎ ওজন মানে কি, ওজন মানে আমরা নর্মালি চিন্তা করি ওজন মানে হচ্ছে mg। এবার কথা হচ্ছে জি এর মান যদি জিরো হয় তাহলে এমনিতেই টোটাল পার্টটা জিরো হয়ে যাচ্ছে। পৃথিবীর কেন্দ্রীয় অভিকর্ষজ ত্বরণের মান কি হয়, শূন্য। এর কারণে পৃথিবীর কেন্দ্রে বস্তুর উপর চারদিক থেকে সমান অভিকর্ষজ বল ক্রিয়া করে, যা পরস্পরকে বাতিল করে দেয়। অর্থাৎ সব দিক থেকে যদি ইকুয়াল করে, এরকম ধরো সব দিক থেকে ইকুয়াল আসছে, ইকুয়াল অর্থাৎ আলটিমেটলি সব দিকে যাচ্ছে, তার মানে মাঝখানেটা কী হবে, কিছুই থাকবে না, ব্যালেন্স শিট জিরো। তো ওজন ডাব্লিউ ইকুয়ালস টু ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ জি। তো বলছে যে যেহেতু পৃথিবীর কেন্দ্রে জি এর মান জিরো, তাই ডাব্লিউ ইকুয়ালস টু এম ইন্টু জিরো ইকুয়ালস টু বলবো জিরো। সিদ্ধান্ত, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য হওয়ার কারণে যে কোনো বস্তুর ওজন শূন্য হয়। নেক্সট 2 নম্বর, দুটি স্প্রিংয়ের বল ধ্রুবক যথাক্রমে K1 ও K2, যেখানে K1 > K2 হলে বলছে একই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধির জন্য কোনটির ক্ষেত্রে অধিক পরিমাণ কার্য করতে হবে এবং কেন? বলছে K1 বল ধ্রুবক বিশিষ্ট স্প্রিংয়ের ক্ষেত্রে অধিক পরিমাণ কার্য করতে হবে। এটা স্বাভাবিক। কেন? কারণটা কি, দেখো K1টা কি আছে এখানে লক্ষ্য করো, K1টা বড়, তার জন্য বেশি কাজ করতে হবে। কারণ স্প্রিংয়ের কৃতকার্যের পরিমাণ তার বল ধ্রুবকের উপর নির্ভর করে। অর্থাৎ এই যে ডাব্লু যেটা বলবো সেই ডাব্লুটা অবভিয়াসলি ভেরিজেস, কিন্তু তার আমরা বলতে পারি যে তার বল ধ্রুবকের উপর। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি স্প্রিংয়ের কৃতকার্য ডাব্লু ইকুয়ালস টু হাফ অফ কে এক্স স্কয়ার, যেখানে কে হলো বল ধ্রুবক এবং এক্স হলো দৈর্ঘ্য বৃদ্ধি। যেহেতু এক্স ধ্রুবক তাই বলতে পারি ডাব্লু ভেরিজেস বলতে পারি কে, অর্থাৎ বেশি বল ধ্রুবকের স্প্রিংকে প্রসারিত করতে আমাদের বেশি বল প্রয়োগ করতে হবে, তাই বেশি কার্য করতে হয়। নেক্সট 3 নম্বর, তাপ যে এক প্রকার শক্তি তা কীভাবে প্রতিষ্ঠা করা যায়? তাপ এক প্রকার শক্তি, এটি প্রতিষ্ঠা করা বিভিন্ন উপায় রয়েছে। থার্মোডাইনামিক্সের প্রশ্ন, যেমন কাজের মাধ্যমে তাপ উৎপাদন হতে পারে। যখন কোনো কাজ করা হয় তখন তাপ উৎপন্ন হয়, যেমন হাতে ঘষলে বা কোনো ধাতুকে আঘাত করলে তাপ উৎপন্ন হয়। এই ঘটনাটি প্রমাণ করে যে কাজ তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। জেমস প্রেসকট জুল কি বলেছিল, যে দেখিয়েছিলেন যে কোনো বস্তুর উপর কাজ করলে তার তাপমাত্রা বৃদ্ধি পায়। তিনি একটি যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করে এর পরিমাণ নির্ণয় করেছিলেন। তাপ থেকে কাজ উৎপাদন, তাপ ইঞ্জিন ব্যবহার করে তাপ থেকে কাজ পাওয়া যায়, যেমন বাষ্প ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন, এখানে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করা হয়। থার্মোকাপল, এটা কি বলতো, এটি একটি যন্ত্র যা তাপ শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। এগুলো তো সিম্পল বুঝতে পারবে। নেক্সট 4 নম্বর, দেখা হয় যে অনুদৈর্ঘ্যভাবে প্রসারিত একটি দণ্ডের প্রতি একক আয়তনের স্থিতিস্থাপক শক্তি হাফ ইন্টু পিরিয়ড ইন্টু বিকৃতি। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু আসার চান্স রয়েছে এটা। ধরি একটি দণ্ডের আদি দৈর্ঘ্য ছিল এল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, দণ্ডটির অনুদৈর্ঘ্যভাবে এফ বল প্রয়োগ করে প্রসারণ করা হলো। অর্থাৎ আমরা একটা দণ্ড নিলাম এল, সেটা দৈর্ঘ্য ছিল কি বলতো, দৈর্ঘ্য ছিল এল, প্রস্থ ছিল ক্ষেত্রফল ছিল এ। আমরা ওখানে টেনে একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পরে তার একটা দেখা গেলো তার একটু হালকা দৈর্ঘ্য বৃদ্ধি পেলো, সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা কি ছোটো হাতের এল। তো বিকৃতি মানে কি, আমরা বিকৃতি মানে যে দৈর্ঘ্যের পরিবর্তন আদি দৈর্ঘ্য, মানে প্রথমে কি দৈর্ঘ্য ছিল, এগুলো ডিটেলস, এই প্রশ্নগুলোর ডিটেলস কিন্তু আমার প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টারে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো ফলো করো, দেখো প্লেলিস্টে পেয়ে যাবে। অবশ্যই ওগুলো ফলো করে পরীক্ষা এমনি ভালো হবে দেখবে। এখানে দেখো বলছে যে এল বাই ছোটো হাতের এল বাই ক্যাপিটাল এল, পীড়ন ইকুয়ালস টু প্রযুক্ত বল ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এফ বাই এ। তো দণ্ডটিকে প্রসারিত করতে কৃতকার্য ডাব্লিউ ইকুয়ালস টু গড় বল ইন্টু দৈর্ঘ্যের পরিবর্তন। যেহেতু প্রযুক্ত বল ধীরে ধীরে বৃদ্ধি পায়, গড় বল হলো দেখো 0 প্লাস এফ বাই 2, মানে প্রথমে ছিল 0 পরে হলো এফ, তাহলে দুটোকে যোগ করলে কি হবে 0 প্লাস এফ বাই 2। এভারেজ বের করবো, গড় বের করবো, তাহলে এখান থেকে এফ বাই 2 আসবে। সুতরাং ডাব্লিউ ইকুয়ালস টু বলবো যে এফ বাই 2 ইন্টু বলবো এল, আমরা এখান থেকে বলতে পারি হাফ ইন্টু এফ ইন্টু এল। তো এই কৃতকার্য দণ্ডের মধ্যে স্থির শক্তি অর্থাৎ ইউ হিসাবে জমা থাকে। সুতরাং এই যে স্থির শক্তি ইউ ইকুয়ালস টু বলবো কি হাফ অফ এফ ইন্টু এল। একক আয়তন স্থির শক্তি ইকুয়াল টু মোট স্থির শক্তি ডিভাইড বাই দণ্ডের আয়তন। দণ্ডের আয়তন ইকুয়ালস টু বলতে পারি এ ইন্টু এল। একক আয়তন স্থির শক্তি ইউ ডিভাইড বাই এ ইন্টু এল ইকুয়ালস টু হাফ ইন্টু এফ ইন্টু এল ডিভাইড বাই বলবো যে এ ইন্টু এল। বাস টোটালটা ক্যালকুলেশন করো, দেখো ক্যালকুলেশনগুলো কি আসবে, হাফ ইন্টু বলবো এফ বাই এ ইন্টু বলবো এল বাই এ। কথা হচ্ছে এইভাবে লিখলাম কেন, দেখো এফ বাই এ মানে কি, এফ বাই এ মানে পীড়ন, পীড়নের সংজ্ঞাতে আমরা কি বলেছি, পীড়ন মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, জাস্ট হাফ আমরা বলতে পারি যে এফ বাই এ। আর বিকৃতির দৈর্ঘ্য, তো বিকৃতির সংজ্ঞাতে কি বলে, যে দৈর্ঘ্য ছোট দৈর্ঘ্য যে দৈর্ঘ্যটা পরিবর্তন হচ্ছে সে দৈর্ঘ্য পরিবর্তন ডিভাইড বাই প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে কি বলবো স্মল এল বাই ক্যাপিটাল এল। এখান থেকে বলছে দেখো হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। কনসেপ্ট হয়ে গেল ক্লিয়ার। নেক্সট দেখো 5 নাম্বার, দেখাও যে
এক্স ইকস টু কি বলছে যে এ সাইন ওমেগা টি প্লাস বলছে বি কস ওমেগা টি সমীকরণটি একটি সরল দোলগতিকে প্রকাশ করে। তো আমরা বলবো এক্স ইকস টু এ সাইন ওমেগা টি প্লাস বলবো বি কস ওমেগা টি, যেখানে এক্স ইকস টু বলবো রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপর দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবো কি বলো তো এ রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সাইন ওমেগা টি প্লাস লিখবো বি এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস লিখবো কস ওমেগা টি। বাস সিম্পলি ক্যালকুলেশন করো, এখান থেকে ক্যালকুলেশন করার পরে দেখো একটা সুন্দর মান পাবা। মান পাওয়ার পর দেখো এই সলিউশনটা দেখে নাও, সিম্পল ক্যালকুলেশন। একটু খাতাটা বের করো, চলো করো। তো দেখো এখান থেকে তোমাকে আমি একটা সুন্দর একটা ডেফিনেশন, দেখো একটা সুন্দর একটা জিনিস বুঝাচ্ছি। দেখো এই যে পার্ট আছে কিনা, এই যে পার্টটা আছে, এই পার্টটা সবসময় কী হয় বলো তো বিস্তার হবে, ঠিক আছে। আর এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা কে বলো তো দশা হবে। তো এই টোটালটা ক্যালকুলেশন করবা, ওকে। ক্যালকুলেশন করার পরে প্রথম যে পার্টটা সেটাকে কী লিখবা বলো তো বিস্তার লিখবা, আর এটাকে লিখবা হচ্ছে দশা। এটা কিন্তু ডাইরেক্ট নিটেও কিন্তু এই ধরনের প্রশ্ন তুলে দেয়, বুঝতে পারলে তো। এখানে কিন্তু কনসেপ্টটা মেন, ট্রিক্সটা মেন, ওকে। চলে আসছে দেখো নেক্সট প্রশ্নতে বলছে যে নিউটনের সূত্রের উপর ল্যাপ্লাসের সংশোধন ব্যাখ্যা করো। তারপর বলছে গ্যাসীয় বা বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সংক্রান্ত নিউটনের সূত্রটি লেখো, ব্যাখ্যা করো। একই প্রশ্ন, নিউটনের সূত্র অনুসারে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ আমরা যদি ধরি ভি কষ্ট আমরা বলতে পারি কি রুট ওভার পি বাই রো, যেখানে পি হচ্ছে চাপ এবং রো হচ্ছে ঘনত্ব, এটা আমরা জানি। আবার ল্যাপ্লাসের সংশোধন অনুসারে শব্দ সঞ্চালনের সময় গ্যাস রুদ্ধতাপ প্রক্রিয়া সংকুচিত প্রসারিত হয়। তো সুতরাং বলতে পারি যে ভি কষ্ট রুট ওভার গামা পি ডিভাইড বাই রো, যেখানে গামা রুদ্ধতাপ গুণাঙ্ক। নিউটনের সূত্র অনুসারে বলছে কি শব্দ সঞ্চালনের তাপ প্রক্রিয়া হয়, কিন্তু ল্যাপ্লাস বলেন শব্দ সঞ্চালন রুদ্ধতাপ প্রক্রিয়া হয়, এই কারণে ল্যাপ্লাসের সংশোধন প্রয়োজন রয়েছে। নেক্সট দেখো সেকশন নাম্বার সি যেটা রয়েছে, দেখো সেকশন সিতে বলছে যে 5 × 10 অর্থাৎ আমাদের 5 নম্বরের প্রশ্ন থাকবে দুটো। তো 1 নম্বর চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই কেন, ব্যাখ্যা করো। ভূপৃষ্ঠ থেকে বলছে যে ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় পৃথিবীকে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের পর্যায়কালের রাশিটি নির্ণয় করো। তো চাঁদের অভিকর্ষীয় ত্বরণের মান পৃথিবীর তুলনায় অনেক কম, এর কারণে চাঁদের মুক্তিবেগও কম হয়। মুক্তিবেগ হলো সেই সর্বনিম্ন গতি যা কোনো বস্তুকে মহাকর্ষীয় আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে পালাতে সাহায্য করে। চাঁদের কম মুক্তিবেগের কারণে গ্যাস অণুগুলো সহজেই মহাশূন্যে পালাতে পারে। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান কত হয় 11.2 কিলোমিটার/সেকেন্ড, তাই না। উপগ্রহের পর্যায়কাল নির্ণয়ের ক্ষেত্রে বলবো ধরা যাক একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর, উপগ্রহের ভর ছোট হাতের এম এবং কক্ষপথের ব্যাসার্ধ বলছে আর প্লাস এ, সামান্য একটু বাড়বে। তো এটা তো যেহেতু উপরে আছে তার জন্য একটা এইচ যোগ হবে। উপগ্রহের বেগ আমরা ভি ধরলাম। উপগ্রহের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল এপি কষ্ট বলবো জিএমএম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এই মহাকর্ষ বল উপগ্রহকে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল যোগায়। কেন্দ্রমুখী বল ইকস টু এফসি ইকস টু বলতে পারি এমবি স্কোয়ার বাই আর প্লাস এইচ। তো সুতরাং জিএমএম বাই আর প্লাস এইচ এর স্কোয়ার ইকস টু বলবো আমরা বলতে পারি কীরকম এমবি স্কোয়ার বাই আর প্লাস এইচ। তো বি স্কোয়ার ইকস টু বলবো জিএম বাই আর প্লাস এইচ, আর ভি কষ্ট রুট ওভার ফর্মেশন চলে আসবে রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। উপগ্রহের পর্যায়কাল টি কষ্ট বলবো যে 2 পাই রুট ওভার, দেখো 2 পাই দিয়ে বলবো কি বলতো আর প্লাস এইচ ডিভাইড বাই ভি। তো এখান থেকে টি এর মান পাবো দেখো 2 পাই আর প্লাস এইচ ডিভাইড বাই রুট ওভার জি এম ইন্টু বলবো যে আর প্লাস এইচ। তো এখান থেকে টি এর মান কী পাচ্ছে দেখো 2 পাই রুট ওভার আর প্লাস এইচ এর কিউব ডিভাইড বাই জি এম। এগুলো ডিটেলস অ্যানালাইসিস করে বোঝানো আছে, তুমি অবশ্যই চ্যাপ্টার ভিত্তিক পড়ো, মহাকর্ষতে পেয়ে যাবে, এই আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখো প্লেলিস্টে পেয়ে যাবে। এই সমীকরণটি ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় পৃথিবীকে আবর্তনরত কৃত্রিম উপগ্রহের পর্যায়কালকে নির্দেশ করে। নেক্সট আসছে দেখো পরের প্রশ্ন, সমচাপ প্রসারণের কিছু পরিমাণ আদর্শ গ্যাস গামা ইকুয়াল টু 1.4 80 জুল কার্য সম্পাদন করে। প্রক্রিয়াটিতে গ্যাস দ্বারা শোষিত তাপের পরিমাণ নির্ণয় করো এবং এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো। তো গ্যাসের আমরা বলতে পারি যে গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কী হয় 1.4, কৃতকার্য 80 জুল আমরা ধরলাম, এখানে দেওয়া আছে যেটা। সমচাপ প্রক্রিয়ায় কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু বলবো কি দেখো পি ডেল ভি ইকুয়াল টু বলবো যে এন আর ডেল্টা টি। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল ইউ ইকুয়াল টু বলবো যে এন সিভি ডেল টি। শোষিত তাপ কিউ ইকুয়াল টু বলবো এন সিপি ডেল টি, যেখানে পি ইকুয়াল টু চাপ, ডেল ভি ইকুয়াল টু আয়তনের পরিবর্তন, এন বলতে মৌলের সংখ্যা, আর বলতে গ্যাস ধ্রুবক, ডেল টি বলতে তাপমাত্রার পরিবর্তন, সিবি বলতে স্থির আয়তনে মৌলার আপেক্ষিক তাপ, সিপি বলতে স্থির চাপে মৌলার আপেক্ষিক তাপ। দেখো ডিটেলস আমি কিন্তু এখানে বলে দিলাম যে কোনটার কি মিনিং, অবশ্যই মিনিং বলে দেবে কারণ ফুল নাম্বার পেতে লাগবে। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয়, তো আমরা জানি যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর এবং গামা ইকুয়াল টু সিপি বাই সিবি। সুতরাং এখান থেকে সিপি ইকুয়াল টু বলতে পারি কীরকম আর বাই গামা মাইনাস 1। তো ডেল ইউ এর মান দেখো, জাস্ট ক্যালকুলেশন করবে আর কিচ্ছু না, এখানে ক্যালকুলেশনটা দেখো, ওকে দেখা হলো। এবার শোষিত তাপ যেটা আছে আমরা জানি সিপি ইকুয়াল টু গামা সিবি, জাস্ট মানগুলো বসিয়ে দাও, ওকে। তো দেওয়ার পরে দেখো 112 জুল আসবে। গ্যাস দ্বারা শোষিত তাপের পরিমাণ 112 জুল হলো, আর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 200 জুল এলো। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তোমার সাবস্ক্রিপশন খুব দরকার রয়েছে। তোমার এই সাবস্ক্রিপশনের উপর ভিত্তি করে কিন্তু আমি নেক্সটে আরও ভিডিও নিয়ে আসবো, নাহলে কিন্তু আমার মধ্যে একটা হালকা একটা ডিপ্রেশন কাজ করে যে আমি এই টাইপের ভিডিও বানাচ্ছি তা সত্ত্বেও কেন শো আপ হচ্ছে না। আমি কিন্তু সারাদিন রাত টাইপিং করছি অবশ্যই, এবং তার পাশাপাশি অ্যানালাইসিস দেখছি। তাই অবশ্যই বলবো যে এই চ্যানেলে নতুন হলে ভিডিওটা শেয়ার করো, দেখো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে যত পারো শেয়ার করো, ভিডিওর ভিউটা বাড়ুক, তাহলে পরে আমিও অনেকটা এনার্জি পাবো। তোমার সামনে পরীক্ষা, মন দিয়ে পড়ো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। চিন্তা নেই, আরও অনেকগুলো মডেল কোশ্চেন সেট খুব তাড়াতাড়ি আসছে। খুব ভালো থেকো, মন দিয়ে পড়ো।